না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে। আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাস ব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা। সেখানে নির্দেশিকা বেরোলেও এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একটা স্পর্শকাতর বিষয়। নিশ্চয় সরকার যদি এটাকে কড়া পদক্ষেপ করে, প্রশাসনিক পদক্ষেপ করে ইমপ্লিমেন্ট। একটা কথা বলবো, আমরা রাজনীতি করা ছেলে নয়। যারা রাজনীতি করার পক্ষে, যারা রাজনীতি করে, যারা রাজনীতিকে ভালোবাসে, যারা ন্যায় কথা বলে, আমরা তাদের পক্ষে তাদেরকে শ্রদ্ধা করি। মমতার সরকার পতন হলেও 36টা এমএলএ বিধায়ক মুসলমান, তাদের জবানটা কি বন্ধ হয়ে গেছে? তারা কি কালা হয়ে গেছে? তারা কি শুনতে পায় না, সোশ্যাল মিডিয়া দেখে না যে মুসলমানদের গোহত্যা বন্ধ করতে বলা হচ্ছে, মুসলমানদের মাইকের আজান বন্ধ হচ্ছে? একজন মূর্খ, বিজেপির একজন মূর্খ নেতা বলেছে অ্যালার্ম দিয়ে, কি বলছেন আপনার আজান হবে, আজানের শব্দ আজকে মোবাইলে হয়, মোবাইলের আজান শুনে নামাজ পড়বে। আরে মাথা মোটা, তোমার বউ যখন পুজো করবে তুমি আলাম দিয়ে রাখবে, বলবে ওং ব্রহ্মা দেবচ্চং ব্রহ্মাইতে চং জগোধীতাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপাত্তা পাপ সম্ভাব ত্রাহিমাম পুণ্ডিকা সর্বপাপ হর হরি নমঃ নমঃ। এটা মুখস্থ করে নাও, এটা আলাম দিয়ে রেখে তোমার বউকে শোনাবে, আর সেটা দিয়ে পুজো করবে। বাদরামি করার একটা সীমা আছে, বাদরামি করার একটা জায়গা রয়েছে। মুসলমানরা হাতে চুরি পরে নেই। পশ্চিমবাংলার মুসলমানরা সবাইকে যেমন আপন করতে পারে, সবাইকে পর করতে পারে। এই পশ্চিমবাংলার মুসলমানরা 34 বছর সিপিএম সরকারকে বুকে আগলিয়ে রেখেছিল, 15 বছর টিএমসি মমতাকে আগলিয়ে রেখেছিল, টিএমসিকে আগলিয়ে রেখেছিল। আজ তুমি 2 দিন সরকারের দায়িত্ব পাওয়ার পরে মুসলমানের উপরে যদি আঙুল তোলো, মাদ্রাসার উপরে আঙুল তোলো, মাইকে মসজিদে মাইকের উপরে আঙুল তোলো, কোরবানির উপরে আঙুল তোলো, ধর্মের প্রতি আঙুল তোলো, 5টা বছর মনে রাখবে, 5টা বছর পরে তুমি রাস্তার ফকির হয়ে যাবে। এ ক্ষমতা মুসলমানদের রয়েছে। পশ্চিমবাংলার মুসলমানদের বলবো, আমরা সংখ্যালঘু নই, আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা সংখ্যাগরিষ্ঠ বলবেন কেন? আজকে ওরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলছে, মতুয়া সম্প্রদায় আলাদা, আদিবাসী সম্প্রদায় আলাদা। আরে হাতে গোনা সনাতনী ধর্মের মানুষেরা হাতে গোনা কটা? আমাদের কাছে হিসাব নেই। পশ্চিমবাংলার মুসলমানরা সংখ্যালঘু নয়, রাজনীতির প্ল্যাটফর্মে সংখ্যালঘু করা হয়েছে। আইএসএফ আমার ভাই কি বলছেন আপনার ওই নওশাদ সিদ্দিকী করেছেন, এখানে হুমায়ুন কবির কি একটা দল করলো আপনার বাঁশি, আপনার না আপনার ওই হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি। জি, এই মুসলমানদের কাছে পায়ে ধরে বলবো, আগামী 5 বছরে মুসলমানরা এক প্ল্যাটফর্মে, আমি নওশাদ সিদ্দিকের পায়ে ধরে বলবো, হুমায়ুন কবিরের পায়ে ধরে বলবো, আমি আরো যে সমস্ত মুসলমান ভাইরা কংগ্রেস করেন, সিপিএম করেন, টিএমসি করেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন, আসুন হানাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, বেরেলি আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, ফতোয়ার দিন আর নয়, শেষ হয়ে গেছে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার ইমানকে বাঁচাতে হবে, আমার মাইকের আজান বাঁচাতে হবে, আমার মাদ্রাসা বাঁচাতে হবে, আমার মসজিদ বাঁচাতে হবে, আমার কোরআন বাঁচাতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
বলতে যাচ্ছিলাম, সকলের কাছে করজোর আবেদন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভিন্ন বক্তার বক্তব্য শুনে উত্তেজিত হবেন না। মুসলিম ভাইদের কাছে করজোর আবেদন, সামনে আমাদের বছরে একটা পবিত্র দিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান ইসমাইলকে কোরবানি দিয়েছিলেন, যেটা ইসলামের বিধান, যেটা ইসলামের আইন। এই আইনের প্রতি এটা আজকের জন্য এই আইনটা প্রযোজ্য নয়, এটা ইসলাম আসার পর থেকেই আমরা মুসলমান, কোরআন হাদিসে বিশ্বাসী। তাই করজোর আবেদন করে বলবো, আপনারা উত্তেজিত হবেন না, যাতে অন্য কোনো বিধর্মী ভাইরা কষ্ট পায়, আঘাত পায়। যে এমন একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় কোরবানি করবেন, রক্ত মাংস যেন কেউ দেখতে না পায়। হাড় হাড্ডিগুলো যে রাস্তাঘাটে এদিক সেদিক করে ফেলে রাখবেন না, যে প্রয়োজন হলে আপনি ঠিক জায়গায় মাটিতে গেড়ে দেবেন। তারপরে গোস্ত মাংসগুলো যেগুলো বিলি বন্টন হবে, সেই সময় দিকে লক্ষ্য রেখে যে আস্তে বাইক নিয়ে যারা যাবেন আত্মীয়র বাড়ি, তারা স্থিরভাবে যে আপনার একবারে বিধান অনুযায়ী হেলমেট, শু, জুতো পরে যে আস্তে আস্তে গিয়ে আপনার আপনজনের বাড়িতে গোস্ত পৌঁছে দেবেন, যাতে রক্ত মাংসগুলো রাস্তায় পড়তে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকলের কাছে যেন আমরা দোয়া চাই, আমরা বিশ্ববাসী মুসলমান আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, পশ্চিমবাংলার মানুষ যেন আমরা সঠিকভাবে ইসলামের বিধানকে সামনে রেখে আমরা যেন কুরবানি করতে পারি। জোরে বলুন আমিন। পশু কুরবানি দেবে, সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? কোটি সেয়াদম উপলক্ষে প্রায় 3 কোটি মুসলমান বসবাস করে পশ্চিমবঙ্গে। সেখানে দাঁড়িয়ে আপনি একজন সম্প্রদায়ের নেতা হিসেবে কাজ করছেন। সেই দিক দিয়ে 3 কোটি মুসলিম সম্প্রদায়কে কীভাবে আশ্বস্ত করবেন? কারণ ভারতবর্ষ 2 নম্বর আছে বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টে। পাশাপাশি যে বিফ কোম্পানি থেকে চাঁদা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সবথেকে বেশি চাঁদা দিচ্ছে। তারপরেও যে পশ্চিমবঙ্গে গরু হত্যা নিয়ে যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে কি মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা কুরবানি দেয়, যারা উৎসর্গ করে নিজের দেখুন, যে জিও বেরিয়েছে বা যে বলি উল্লেখ করে, যেটা গোহত্যা সম্বন্ধে যে জিও বেরিয়েছে বা যে অর্ডার বেরিয়েছে, সেটা কোনো মতেই মুসলমান সম্প্রদায়ের এই যে কুরবানি বা যেটা ঈদুল আজহা, এটার সঙ্গে এক করলে চলবে না। এটা গোটা বিশ্বের মুসলমানরা 1 মাস ব্যাপী যেমন রোজা রাখার পর খুশির ঈদ পালন করে, ঈদুল ফিতর পালন করে, একইভাবে ঠিক ওই সময়ের থেকে 2.5 মাস পরে চাঁদ দেখে কুরবানি হয়। এখানে কোনো কম্প্রোমাইজ মুসলমান সমাজের মানুষ করবে না। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাকে পার্সোনালি বলেছেন যে আপনি একজন মুসলিম সমাজের মানুষ, দায়িত্বশীল নেতৃত্ব, একটা নতুন পার্টিতে বিলং করছেন বা বিধানসভায় সদস্য হচ্ছেন, আপনি দেখুন এই সম্প্রদায় যেন ওপেন কিছু না করে, সাইলেন্টলি করতে বলেছে, ঘেরাঘোরা জায়গাতে, নিজেদের জায়গাতে, যাতে অপরের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আজকেও দুপুরে 12টার পরে প্রেস কনফারেন্স করে বলেছি, কালকে বিধানসভায় দাঁড়িয়েও বলেছি। তো আমরা বলবো, মুসলমান সমাজের এই পবিত্র কুরবানি নিয়ে কোনো এত যে বিভিন্ন রকম ধরনের প্রচার আসছে, ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে, এতে একশনের কতিপয় স্বার্থন্বেষী মানুষ এটাকে বেশি বেশি করে মুসলিম সমাজের এই ঈদুজ্জোহাকে নিয়ে কথা বলছে। এগুলা মোটেই, আর একদম কিছু পুলিশ আধিকারিক তাদের নিজেদের এই সরকারের কাছে তাদের নাম্বার বাড়ানোর জন্য তারা অতিরঞ্জিত কিছু নির্দেশিকা দিচ্ছেন। কাউকে বলছেন এই 14 বছরের পশু দেখাতে হবে, তারপরে কুরবানি দেওয়া হবে। আমি সেই সব পুলিশ আধিকারিককেও বলবো, আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি যে একজন পশু কুরবানি দেবে, সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? তো কি করে তার বছর নির্ধারণ করবে? এসব হিন্দু সম্প্রদায় কোথায় গোমাতার কোনো আমাদের অসুবিধা নেই। ওনাদের গোমাতা ওনাদের ধর্মের মতো তেনারা
গোমাতা বলবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যেটা আপনাদের একজন সাংবাদিক বলল, ভারতবর্ষের আগে দেখুন যে ভারতবর্ষ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, গরু বা মোষের মাংস এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তারা কারা করে? তারা বেশিরভাগটাই দিল্লিতে যতগুলি কসাইখানা আছে, শাটার হাউস আছে, তো এদের অধিকাংশই হিন্দুত্বরা চালায়, হিন্দু মালিকানা চালায়। তারা কোটি কোটি টাকা গভর্নমেন্টকেও রেভিনিউ দেয়, তারা ফরেন মানিও। আমি তো মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজিকে বলবো যে একটা অ্যাপ বের করবেন, সেই অ্যাপ যত মুসলিম সব মোবাইলে ওই অ্যাপ রাখবে, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। আধুনিক যুগ তো, আর চোং দিয়ে কেন বলতে হবে? আমি মোবাইলে অ্যাপ বের করে দেব, ওই অ্যাপে 5 টাইমের নামাজ হবে, আপনি শুনবেন, আপনার পরিবারের লোক শুনবে, যাদের শোনার দরকার নেই তারা শুনবে না। এরকম অ্যাপ বের করে দেবো যে আপনাকে কিছু করতে হবে না, একদম আজানের টাইম হবে, মোবাইলে আজান হয়ে যাবে, শুনে নিন, নিজের ধার্মিক আচরণ পূরণ করুন, মাঠে বসে নামাজ করুন, মসজিদে করুন। আপনাকে রাস্তা অবরোধ করতে হবে কেন? যে কাজ থেকে মানুষকে অসুবিধে হবে সে কোনো কাজ হবে না। এতদিন তো লাগাম ছাড়া যা খুশি তাই করেছেন, গৌ হত্যা বন্ধ হো, গৌ মাতা কি জয় হো। সরকারের তো আদেশ আছে সুপ্রিম কোর্টের আদেশ আছে ভাই, 14 বছর থেকে কম বয়সী কোনো গৌ বংশের বধ করা যাবে না। উত্তর হাওড়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক উমেশ রায় বিধানসভাতে শপথ গ্রহণ করতে এসেছেন, এবং তাকে যখন প্রশ্ন করা হলো মুসলিম সম্প্রদায়ের একটি বিশেষ অনুষ্ঠান বা তাদের পর্ব কুরবানি ঈদে সরকারিভাবে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং সেই নিয়ে তিনি ঠিক কী বার্তা দিলেন, কি বললেন, সরাসরি শোনাবো আপনাদের। এবং দেখুন বিজেপি বিধায়কের কি বক্তব্য এই কুরবানি ঈদকে কেন্দ্র করে। শপথ গ্রহণ করে কেমন লাগলো এটা বিষয় নেই, রাষ্ট্রবাদী রাজনৈতিক দলের 207 জন বিধায়ক এই পশ্চিমবাংলা বিধানসভায় শপথ নিয়েছে, যারা এতদিন ধরে স্বপ্ন দেখেছিল পশ্চিমবাংলায় সবকা সাথ সবকা বিকাশ হবে, পশ্চিমবাংলার উন্নয়ন হবে। সেই উন্নয়নের জন্য মানুষ ম্যান্ডেট দিয়েছে, আর আমরা ওই ম্যান্ডেটকে সম্মান করব। আগামী 5 বছর এই পশ্চিমবাংলায় যে উন্নয়ন বাধিত ছিল সে ডবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব। যা যা কথা আমার চিফ মিনিস্টার বা আমার দল রেখেছিল সেই সমস্ত কথা পূরণ করার জন্য আমরা আজ থেকেই কাজে নেমে যাচ্ছি। মুসলিম সম্প্রদায় ইতিমধ্যে ভয়ের মধ্যে আছে, তারা বলছে বিজেপি এলে কি হবে, এখনো পর্যন্ত কাজ হয়নি, তাও তারা ভয় জাহির করছে, কি বলবেন? না, কতজন বেহোশ হয়েছে, কতজন মারা গেছে, কতজন আত্মহত্যা করেছে, কজন 5 টাইমের এসআইআর এর লিস্টে অ্যাডজুডিকেশন যদি থাকে তাহলে ভোট দিতে পাবে না। কিন্তু আবার দেখেন অনেকেই ভোটের তালিকা যে পেরিয়েছে, মানে প্রার্থীর তালিকা, মানে ভোটে দাঁড়ানো যাবে। আমরা ভোট যখন বার হলো না, লিস্ট যখন বেরোলো, তখন দেখলাম অনেক নেতা মন্ত্রী এমএলএ নাম নেই, আবার তারা প্রার্থী তালিকায় তাদের নাম আছে, মানে তারা ভোটে দাঁড়িয়ে ভোট নিতে পারবে। অথচ যাদের মানে সাধারণ পাবলিক মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের অ্যাডজুডিকেশন আছে বলে ভোট দিতে পারবে না। এরকম বিভিন্ন রকম প্রশ্ন বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, কথাটা যদিও সত্য কিন্তু ঘোরাঘুরি করছে। আজকেই আর কিছুক্ষণের মধ্যে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে সেটা বেরোবে। আমি মোফাক্কেরুল ইসলাম গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করছি, চিন্তিত হওয়ার ব্যাপার নেই, এখনো অনেক জল বাকি, অনেক খেলা বাকি। নির্বাচন কমিশন যে সমস্ত লিস্ট অসড়া খসড়া, প্রথম, ফাইনাল, সাপ্লিমেন্টারি, যত রকম এলেন্ট্রি পেলেন্ট্রি আছে বের করছে, করুক। আপনি নিশ্চিতভাবে যদি এই ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আপনার পূর্বপুরুষ যদি এই দেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আকার একারের জন্য আপনার নাম ভোটার লিস্ট থেকে, ভারতীয় নাগরিকের যে ভোটার লিস্ট, যে ভোটাধিকার, এটা থেকে আপনি বঞ্চিত হবেন না, আমি বলছি আপনাকে। মানে এখনো মগের মুলুক বা দেশে আইন টাইন নেই, সংবিধান নেই, মগের মুলুক যে যা পাচ্ছে করছে, এরকম ব্যাপার নেই। কিন্তু এখনো এসআইআর এর যে সমস্ত এই যে কয়েক লাখ লোকের, 60 লাখের উপরে যে নামগুলো অ্যাডজুডিকেশন এবং এই সব ব্যাপারগুলো আছে, আজকে একটা লিস্ট বেরোচ্ছে, ওখানে কিছু বেরোবে। এরকম করতে করতে উদ্দেশ্যটা ইলেকশন কমিশন যদি স্বচ্ছভাবে করত, তাহলে এত সুপ্রিম কোর্টকেও নজর দিতে হতো না, এত জজ সাহেবকেও এগুলোকে নিয়ে বিচার করার ব্যাপার ছিল না, সবই ঠিক ছিল। হঠাৎ করে
মনে হলো যে এই ব্যাপার। কাকে খুশি করতে, কেন খুশি করতে এগুলো করছে আমাদের জানার দরকারও নেই, আমরা এদেশের নাগরিক, আমার বাপ এদেশের, আমার দাদু এদেশের, আমার দাদুর বাপ এদেশের, অতএব আমরাও এদেশের নাগরিক এবং আমরা ভোটাধিকার পাবো। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু মানুষ, সেটা জাতি ধর্ম বাদ দিয়ে হিন্দু হোক আর মুসলমান হোক, অনেক মানুষ কাগজপত্রে গাফিলতি আছে, আকার একার ভুল আছে। ওই যে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, কুমার এরকম অনেক আছে, অনেক। আর আমাদের মধ্যে মোল্লা কাঠমোল্লা বিভিন্ন রকম আছে, তো অনেকেই টোন কেটে বলছে, এলো কোনো হাওয়া বাতাসের ব্যাপার নেই। আজকেই এই লিস্ট বেরোবে এবং আপনার যে বিএলও আছে, ডিইও আছে, এদের কাছ থেকে পৌঁছে যাবে। মানে যে কোনো হেন তেন প্রকারে কোনো রাজনৈতিক দল এগুলোর বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। তো ঠিক আছে, সময় সবার আসে, সময় সবার থাকে, নিশ্চিত থাকুন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন। ওই যে বারবারই একটা কথা বলছি, আপনি যদি তার বেড়া পার করে আসা কোনো মানুষ না হন, আপনি যদি হঠাৎ করে কাউকে বাপ না বানিয়ে নেন, আপনি যদি হঠাৎ করে কাউকে জেঠু বানিয়ে ভোটার কার্ড না বের করে থাকেন, তার বেড়া পার করে এসে অনেক আছে এরকম, আমাদের কাছে মামলায় আসে। তাদের নাম বা তাদের ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই, এরকম আসে। তাদেরকে মানে যারা জানে, রাজনৈতিক নেতারা জানে এটা, যে কারা বেশি এসছে, কেন এসছে, কাদের ভোটার কার্ড, কে কাকে বাপ বানিয়েছে, ডুপ্লিকেট, এগুলো সব খবর তাদের কাছে আছে। কিন্তু তারপরও ইন্টেনশনালি যদি কাউকে বাদ দেয়, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, নিশ্চিত থাকুন, কোনো ব্যাপার নেই। একবার ভোট দিতে পেলাম না অ্যাডজুডিকেশন বলে আমি একদম ভোটার লিস্ট থেকেই গায়েব হাওয়া হয়ে গেলাম, এরকম কোনো ব্যাপার নেই। दौर मुशाई अपनी काहे में चिंता कर रहा है, जिंदा है अभी, ऐसा कुछ बात नहीं है। ठंडाয় বসে আছি, দেখছি হসড়া খসড়া ফাইনাল সাপ্লিমেন্টারি সব দেখার পর আপনার নামটা আছে কিনা, আপনি আপনার ওই সিল মারা মোহর মারা সিলটা উঠে গেছে কিনা, সুপ্রিম কোর্ট, জজ সাহেব, এই কি ট্রাইব্যুনাল, বিভিন্ন রকম জায়গা আছে, নিশ্চিত থাকুন। হ্যাঁ, হয়রানি হলো, এই হয়রানির কে মাসুল দিবে, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে এর উত্তর নেই। আপনাকে নতুন করে যদি আপনাকে উজু করতে শেখাতে হয় তাহলে বড্ড বিপদ। সব কিছু আপনার কাছে খবর আছে, আপনি জানেন ভালো করে যে কারা, কে, কেন, কোন, সবই জানেন, অতএব উত্তর সেইভাবে হবে। কিন্তু এসআইআর নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার নেই। রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বলছি, অনেক রাস্তা বাকি এখনো, এদের যেমন লিস্ট বাকি, আমাদের রাস্তাও অনেক বাকি আছে। আমি 72 মুশকিল 73 আসান, বুঝতে পারলেন না? 72 মুশকিল 73 আসান, एडजुडिकेशन बात कोई बात नहीं है। 72 মুশকিল 73 আসান। তাই এসআর নিয়ে চিন্তিত হবেন না, এবার শক্ত করে দেখতে হবে কে কোন দিক দিয়ে ফাঁসছে। আর সামান্য লাভের জন্য, সামান্য রাগের জন্য বড় কুমির যেন না ফেঁসে যায়। কে বুঝতে পারলেন না? আপনার রাগ আছে, ক্ষোভ আছে, সব আছে, ক্ষোভ খাপ মিটিয়ে বড় কুমির ডাকা যাবে না। কি বুঝলেন? দেখছি, আমরাও দেখছি, লিস্ট বেরোচ্ছে, লিস্ট হবে, সবই হবে। জাস্ট ওয়াচ চল রা হ্যায়, দেখ রা হ্যায় कैसे, সিসিটিভির মতো, এই যে সিসিটিভির মতন দেখে আছি কোথায় কি হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করুন এবং দেখুন। আমাদের মুর্শিদাবাদ জেলায় যদি কোনো মুসলমান সম্প্রদায়ের উপরে ক্ষমতার অপব্যবহার করে কোনো মসজিদ বা কোনো ঈদগাহ বা কোনো কবরস্থান বা কোনো মসজিদ আক্রান্ত হয়, আমরা বসে থাকবো না, আমরা পুরো রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে নামবো। বিজেপি কর্মীদের উপরে 2021 সালের নির্বাচনের পরে যেখানে যেখানে ভায়োলেশন হয়েছিল, বিজেপি কর্মীদের ঘর ছাড়া
থাকতে হয়েছিল, অনেকের মৃত্যু ঘটেছিল। সে তুলনায় আমি বলবো বিজেপি ক্ষমতায় এসছে, সেইভাবে কোনো সাধারণ মানুষের উপরে কোনো আক্রমণ হয়নি। যারা অন্যায় করবে তার জন্য তারা ফিডব্যাক পাবে। কারণ কারো উপরে যদি কেউ কোনোদিন জুলুম করে, অন্যায় করে, কাউকে কারো পরিবারের ছেলেকে সন্তানকে কাউকে খুন করে, তাহলে তাদের উপরেই তাকে জবাবদিহি করতে হয়। আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল থেকে যেভাবে মানে শান্তি শৃঙ্খলার ব্যাপারে বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদেরকে মানতে হবে। কাজেই তৃণমূল সরকারের আমলে যে ধরনের খুন খারাপি, তোলাবাজি, বিভিন্ন অস্বচ্ছ কাজ হয়েছে, সেটা ভারতবর্ষের বিজেপি সরকার এতদিন ক্ষমতায় আছে, বাংলা 19টা রাজ্যেতেও আছে তাদের জোট সঙ্গী সহ। আমার মনে হয় বাংলাতে যদি তারা সেই ধরনের করে তাহলে মস্ত বড় ভুল করবে। তাহলে বাংলার মানুষ কিন্তু আবার শুরু থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে। আমাদের মুর্শিদাবাদ জেলায় যদি কোনো মুসলমান সম্প্রদায়ের উপরে ক্ষমতার অপব্যবহার করে কোনো মসজিদ বা কোনো ঈদগাহ বা কোনো কবরস্থান বা কোনো মসজিদ আক্রান্ত হয়, আমরা বসে থাকবো না। আমরা পুরো রাস্তায় নেমে এই সরকারের 3 নম্বর স্থান অধিকার করছে। বিজেপি আমার থেকে 60,000-এরও বেশি পিছিয়ে আছে, আর তৃণমূলের যদি হিসাব করেন তার থেকে আরো বেশি। আমি আগেই বলেছিলাম, এবং আমি বলেছিলাম রেজিনগরে আমার মার্জিন 80,000 ছাড়াবে, সেটাই হবে। দেখবেন 15 রাউন্ড কমপ্লিট হোক, তখন বিশাল রেজাল্ট। কি বলবেন? বললাম তো আমি 2টো সিটেই জিতবো। আমি কিন্তু অনেক আগের থেকে আমার আত্মবিশ্বাস ছিল। মানুষ যেভাবে আমাকে প্রচারে গিয়ে আমাকে সাপোর্ট করেছিল, যেভাবে একদম বাড়ির মহিলারা থেকে আমাদের মা বোন থেকে শুরু করে একদম বয়স্ক লোক, তারা আমার হুইসেল বাঁশি নিয়ে যেভাবে বাঁশি বাজিয়েছে, যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, আমি পুরোপুরি আত্মবিশ্বাস ছিল এই জয় আমি মুর্শিদাবাদের মানুষকে যেমন উৎসর্গ করব, পাশাপাশি নওদা বিধানসভার সর্বস্তরের মানুষকে আমার একটাই বার্তা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মুর্শিদাবাদ জেলা শান্তিতে সম্প্রীতিতে আমরা বসবাস করব। মুর্শিদাবাদের উন্নয়নে আমরা বেশি করে আগামী দিনে আরো বেশি সময় দেব, ব্যয় করব। মমতার কেন্দ্রে তো হচ্ছে, আমি আগেই বলেছি, দেখবেন 2টো রেকর্ড হবে। এক হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2টো কেন্দ্রে কন্টেস্ট করছে। নন্দীগ্রামের আগেই মমতা ব্যানার্জিকে হারিয়েছিল 1956 ভোটে 2021-এ। এবার দেখবেন ওই ভবানীপুরেও মমতা ব্যানার্জি হারবে। মুর্শিদাবাদে মানে হুমায়ুন কবির আসার জন্যই তৃণমূল এখন 3 নম্বর পজিশনে প্রায় এলাকাতে যাচ্ছে বিধানসভা কেন্দ্রে, বিজেপি চলে আসছে এরকম বলছে। আসলে তো কি হলো, কারণ হুমায়ুন কবিরকে যখন অসম্মান করেছিল, হুমায়ুন কবিরকে যখন সাসপেন্ড করেছিল, 3বার এই শুভেন্দু অধিকারীদের বিরোধিতা করার জন্য, যখন শুভেন্দু অধিকারী বলে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তার বিরোধিতা করতে গিয়ে হুমায়ুন কবিরকে যখন তৃণমূলের ডিসিপ্লিনারি কমিটি ওই ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভনদেব চ্যাটার্জিরা শোকজ করে, অসম্মান করে, তখন মনে ছিল না? আর একটাই বুলি শিখেছিল যে বিজেপি এসে যাবে আমাকে ভোট না দিলে। বিজেপি এসে গেল তো আমার কি যায় আসলো? হুমায়ুন কবিরের কি দায় নাকি যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য মুসলমান ভোট সব মমতা ব্যানার্জিকে দিতে হবে? আর আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। কে কার ভোট কেটেছে, কে কার যোগ্যতা প্রমাণ দিয়েছে, আজকে আত্মপর্যালোচনা করুক যে মমতা ব্যানার্জি একা হুমায়ুন কবিরকে অসম্মান করার জন্য আজ কত পরিমাণ মুসলমান ভোট তৃণমূল কাছ থেকে সরে গিয়েছে। সংখ্যালঘু ভোট সব আপনি নিশ্চয় থাকবে, আগামী দিনে প্রমাণ করে দেবো। 25 স্তর পঞ্চায়েত আসুক, এই মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে কেউ পঞ্চায়েতে ভোটেই দাঁড়াতে চাইবে না। এর আগে তো টাকা দিয়ে টিকিট নিয়েছে, কাউকে খরিদ্দার পাবে না। আমরা কোনো টাকা দিয়ে কাউকে টিকিট দেব না, আমরা এমনি ভালোবেসে আমাদের কাছে যারা আসবে, আমজনতা উন্নয়ন পার্টিটা করবে গোটা মুর্শিদাবাদ সহ বাংলায়। আগামী সময় আসুক,
নির্বাচন আসুক 2028-এ ত্রিস্তর পঞ্চায়েত, 2019-এ লোকসভা। আমি এখন থেকে ঘোষণা করে দিলাম বহরমপুর লোকসভায় তৃণমূলকে 2 লাখ ভোটে হারাবো। আমি এমপি হব বহরমপুর। হ্যাঁ, এখনই ডিসিশন নিচ্ছি না। আমার কোন বিধানসভার মধ্যে আপনি বেশি মার্জিন ভোটে জিতবেন বলে মনে হয়? রেজিনগর, আমি আগেই বলেছি। হাবিব মাস্টার 23শে এপ্রিল ইলেকশন কমিশনের সমস্ত নিয়মকে চ্যালেঞ্জ করে আমি ক্যান্ডিডেট শিবনগরের বুথে আমার এজেন্ট ছিল না, সেই এজেন্ট বসাতে গিয়েছিলাম, এজেন্ট বসিয়ে দিয়েছিলাম। তারপরে ইলেকশন কমিশনের নির্দেশ ছিল 144 ছিল, সেখানে 100 গজের ভিতরে কেউ 5 জনের বেশি জমায়েত করা নিষেধ ছিল। সে সেদিন 100 জন 20 মিটারের মধ্যে বুথের কাছে 100 জন নিয়ে গিয়ে মস্তানি করেছিল। গোটা দেশ দেখেছে, গোটা রাজ্য দেখেছে। আমি প্রশাসনের কাছে, ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছিলাম, কিন্তু সেদিনকে অ্যাডিশনাল এসপি মজিদ খান এবং বেলডাঙ্গা থানার ওসি বাদে বাকি যারা অফিসার তারা সবাই তৃণমূলের চটি চেটেছিল এবং দালালি করেছিল। তাই আমি কাল বলেছিলাম যে নওদাতে যাব, 10,000 লোক নিয়ে থানা ঘিরবো। কেন 23 তারিখে এটা করা হয়েছে? সেই ভয়ে পুলিশ এসপি তাকে রাত্রি 1:30টার মধ্যে অ্যারেস্ট করে নওদা থানাতেও রাখেনি, বহরমপুরে নিয়ে গেছে, আজকে কোর্টে প্রডিউস করে। এই তো, একদিন দাদার হাট আর একদিন দিদির হাট। আমি আগে থেকেই বলেছিলাম ভাই, আমার প্রেডিকশন ততটা ভুলভাল হয় না। আমি আমার প্রার্থীদের চাঙ্গা রাখার জন্য অনেক কথা বলেছি, এটা রাজনীতিতে বলতে হয়। কিন্তু আমি 2টো সিটে কন্টেস্ট করেছিলাম, শুরু থেকেই মানুষের যে সাপোর্ট পেয়েছিলাম, প্রত্যেকটা প্রচারে যেভাবে মানুষ আমাকে সহযোগিতা করেছিল, আমার পাশে থেকেছিল, তাতে আমি প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম যে যত বিরোধিতা করা হোক, যতই শক্তি প্রয়োগ করা হোক, যতই অর্থ ব্যয় করা হোক, হুমায়ুন কবির মানুষের আশীর্বাদে, মানুষের দোয়ায়, মানুষের সমর্থনে নিশ্চিন্তে নির্বিঘ্নে জয়লাভ করবে। সেটা হতে যাচ্ছে এবং রেকর্ড মার্জিনে মুর্শিদাবাদ জেলায় অনেক কারো ক্ষমতা নাই হুমায়ুন কবিরের মতো মার্জিন রেখে জিতে। আপনারা দেখে নেন না, বিকেল পর্যন্ত ওয়েট করুন। এখন পর্যন্ত পঞ্চম রাউন্ড শেষে 32,000 ভোটে আপনি এগিয়ে রয়েছেন। 6 রাউন্ডের শেষে 40,000 প্লাস, 15 রাউন্ড প্লাস গুনতে হবে। এখন যদি 40,000 হয়, আমি আপনাকে বলেছি 80,000-এর মার্জিনে রেজিনগরে জিতবো, 50,000 প্লাস মার্জিনে নওদাতে জিতবো। ঠিক মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। এই মুহূর্তে মুর্শিদাবাদের ফিগার কি হতে চলেছে? দেখুন, মুর্শিদাবাদের অঘোষিত রবিনহুড দীর্ঘদিনের রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী এত গোয়াত্তমি করলো, আমি যেচে ওকে সাপোর্ট দিতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার সঙ্গে একটা সন্ধি করুক, অঘোষিত একটা সিট অ্যাডজাস্টমেন্ট করুক, তাহলে অধীর চৌধুরী নিজেও জিতবে, খাতা খুলবে। 2021-এ সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোটবদ্ধ করে ওরা 2টো পার্টি শূন্য হয়েছিল। আমি বলেছিলাম মুর্শিদাবাদ জেলায় এক মঞ্চে যদি মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী আর হুমায়ুন কবির মানুষের কাছে বক্তৃতা করে, তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল দলটাকে ধুয়ে মুছে সাফ করে দেবো। কিন্তু তারা সেটা ইগো দেখিয়েছে, আমার সেই কথায় কোনো গুরুত্ব দেয়নি। কাজে আমাকে যদি কেউ সম্মান না দেয়, আমি কাউকে সম্মান দিতে পারবো না। তাই তারা আজকে সে শাস্তি পাচ্ছে। কারণ অধীর চৌধুরীর কেরিয়ার, দীর্ঘদিনের রাজনীতিবিদ, 1999 থেকে 2019 5 বারের সাংসদ, লোকসভার নেতা, প্রাক্তন রেলমন্ত্রী। শোচনীয়ভাবে বিজেপির কাছে অধীর রঞ্জন চৌধুরীর কারিশমা বা যে নিজের দমে জিতবো বলছিল, দম কার কত মুর্শিদাবাদে আছে, 3টের পরেই ক্লিয়ার হয়ে যাবে। মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না, নাম নিশানা কেউ নেবে না।
মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো, এরপরে হরিনাম করবে বললাম তো, ওই যে দীঘাতে গিয়ে হরিনাম করো। রাজ্যে তৃণমূল 100 পার করতে পারলো না, 100 নিচে। আমি তো আগেই বলেছিলাম এদের যে ঔদ্ধত্য, এদের যে মানুষের সঙ্গে ছলচাতুরি, এদের যে মানুষকে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই দিয়ে, 1,20,000 টাকার আবাসনের ঘর পাই দিয়ে, আর কিছু ওল্ড এজ পেনশন পাই দিয়ে এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছি, আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে। এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই, একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়। আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে, আবার এদেরকেও ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ, বাংলার মুসলমানরাই এদের বিরুদ্ধে এককাট্টা হয়ে তখন আবার এদের বিরুদ্ধে লেগে যাবে। আপনাকে তো বিজেপির দালাল বলেছিল। কে বিজেপির দালাল? আজকে বললাম তো, এদের দলের এত বড় বড় কথা বলছিল, কালকে না দুদিন আগেও বলছিল 225টা পাবো এবং 500, 1000, 2000 ভোটে জিতলে রিকাউন্ট করে আবার কেউ যেন না ছাড়ে। এখানে তো মাত্র 41,000 ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 64,000, আমি পেয়েছি 1,30,800 কত। তার মানে বুঝুন যে এরা আজকে এদের সভাপতি সেনাপতি সে ধুক করছিল, এই চেয়ারম্যানও ও বিজেপির সাথে ভোট কিনে কোনো রকম উতরালো হরিয়ারপাড়া, তাহলে হরিয়ারপাড়ার সিটও আমাদের বিজয় জিত। পয়সার জোরে তাহলে কি মুসলিমরা ভোট দেয়নি বিজেপি তৃণমূলকে? মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না, নাম নিশানা কেউ নেবে না তৃণমূলের। এই মুহূর্তে বলছি না, আমি আমার রেজিনগর বিধানসভার 14টা অঞ্চলের 14টা অঞ্চলের 2000 করে 28,000 লোককে ডাকবো, সকাল থেকে সারাদিন খাওয়া দাওয়া করব, গল্প গুজর করব, তাদের অনুমতি নিয়ে তারপরে সিদ্ধান্ত। তার বদলা আজকে নিয়েছি, মুখ্যমন্ত্রীর এই ক্ষমতার গর্ভ, পুলিশ দিয়ে রাজ্য শাসন চালানো, নিজে পুলিশ মন্ত্রী হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা এসপি পোস্টিং দিতে গেলে 2 কোটি টাকা দিতে হয়, একটা আইসি পোস্টিং নিতে গেলে 70 লাখ টাকা দিতে হয়, আর তার বোঝা সাধারণ মানুষের উপরে পড়ে। এক গাড়ি বালি নিতে গেলে, এক গাড়ি পাথর কিনতে গেলে যোগ্য জবাব পেয়েছে, মানুষ দিয়েছে। ওই দুধের গায়ে সেই গরুর জোড়া পায়ের লাত খেয়েছে আজকে। আমি আগেই বলেছিলাম যে মুসলমানকে তুমি চিনতে কেন বলবো, শুধু মুসলমানের রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তোমার ওই কথাতে মুসলমান ভুলবে না। যেদিন জোড়া পায়ের লাত খাবা সেদিন তুমি ওই লা ইলাহা বলা, ইনশাআল্লাহ বলাও ভুলে যাবে। ভাই, বিজেপির এটা রাজনৈতিক এজেন্ডা, ওরা রাম মন্দির করার এজেন্ডাতে ভারতবর্ষের গদিতে এসছে, আর আমি বাবরি মসজিদ করেছি বলি সেটাকে বন্ধ করার ইস্যুতে পশ্চিমবাংলার গদি পেয়ে গেছে, ধারে কাছে আসবে না। এবার লাত খাবে অভিষেকের, অভিষেকের লাত খাবে। জানাই মানুষ যে সাপোর্ট দিয়েছে, মানুষ আজকের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা না হলে এই তৃণমূলের সরকার, এদের প্রশাসনের একটা অংশ আমাকে শেষ করে দিত। আমার মেয়ে, জামাই, নাতনি, বিয়াই, বিয়ান, তাদের 15 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে দিয়েছিল। আমার 22 বছর আগে 3 তলা বাড়ি করা, সেই বাড়ির এগেইনস্টে আমার মিসেসের নামে এফআইআর করেছিল। সমস্ত কিছুর জবাব আজকে দিয়েছি মমতা। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো, এরপরে হরিনাম করবে বললাম তো, দীঘাতে গিয়ে হরিনাম করো। তাদের কি অবস্থান হতে পারে? যারা আছে তারা এমনিতেই সরকারে ছিল, তখন নেত্রীর সময় ছিল না কথা বলার, নেত্রী তো এখন ওই হরিনাম গাবে আর কথাও বলবে না, এরা যাবে আসবে। এই না না, এরা বিজেপি, হিন্দু যারা এমএলএ আছে, মুসলিম যে কটা জিতেছে তারা কেউ বিজেপিতে যাবে না আমার ধারণা, কিন্তু হিন্দু এমএলএ যারা জিতেছে
অধিকাংশ চার্টার বিমানে